কাজল একটি ভাড়া বাড়িতে তার বান্ধবী সোনালীর সঙ্গে থাকত। অনেক রাত পর্যন্ত কাজ করার কারণে আজ তার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই সে তাড়াহুড়ো করে অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আরে সোনালী, আজ আমার অনেক দেরি হয়ে গেল, তোকে আমার জন্য ওয়েট করতে হবে না, তুই অফিসে চলে যা, আমি যাচ্ছি। না কাজল, আমি একা যাব না, একসঙ্গে যাওয়ার অভ্যাস হয়ে গেছে, তুই তৈরি হয়ে নে না, ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করে নিচ্ছি। আমার জন্য অপেক্ষা করলে আজ তোকেও বসের কাছে অনেক রাগারাগি খেতে হবে। বস একটু রাগারাগি করবে তাতে কি হয়েছে, তোর জন্য আমি রাগারাগি খেতেও রাজি আছি। আচ্ছা ঠিক আছে, এবারে তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আর বেশি দেরি করিস না। এরপর কাজল তৈরি হয়ে সোনালীর সঙ্গে বেরিয়ে পড়ে এবং দুজনে বাস স্টপে গিয়ে দাঁড়ায়। আরে সোনালী, বাসও ছেড়ে গেছে, পরের বাস 15 মিনিট পর আসবে। তাতে কি হয়েছে, চল আমরা বরং অটো করে অফিস চলে যাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওটাই করা যাক। এরপর দুজনে একটি অটো ভাড়া করে অফিসে পৌঁছায়। তারা অফিসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বস তাদেরকে নিজের কেবিনে ডাকে। কাজল এবং সোনালী, এই মাসে দ্বিতীয়বার তোমরা দেরি করে অফিসে এসেছো। এভাবে বারবার দেরি করে আসা আমি একদম পছন্দ করি না, তাই এই মাসে তোমাদের মাইনে থেকে কিছু টাকা কেটে নেওয়া হবে। স্যার প্লিজ এরকম করবেন না। এটা ঠিক যে মাঝে মাঝে অফিসে আসতে দেরি হয়ে যায়, কিন্তু আমরা কাজ শেষ করার আগে বাড়ি ফিরি না, আমরা সবসময় কাজ শেষ করে তারপরেই বাড়ি যাই। সোনালী একদম ঠিকই বলছে স্যার, দয়া করে আপনি আমাদের মাইনে থেকে টাকা কাটবেন না। আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না, একবার যখন বলে দিয়েছি তাই তোমাদের মাইনে থেকে টাকা কাটা যাবে, এবার যাও এখান থেকে। বসের কথা শুনে কাজল এবং সোনালী অনেক দুঃখী হয়ে যায় এবং নিজেদের কাজের জায়গায় গিয়ে দাঁড়ায়। এবার কি আর করা যাবে, বস টাকা কেটে নিলেও আমাদেরকে এখানেই কাজ করতে হবে। তুই একদম ঠিকই বলেছিস সোনালী, বস এটা লক্ষ্য করে না যে আমরা সবসময় তার কাজ শেষ করে তবেই বাড়ি ফিরি। এখন যুগ অনেক চেঞ্জ হয়ে গেছে কাজল, আজকাল কেউ কারোর পরিশ্রম দেখে না। আচ্ছা ঠিক আছে, এবারে কাজ করতে শুরু করে দে, না হলে বস আরো একদিনের টাকা কেটে নেবে। এরপর কাজল এবং সোনালী কাজ করতে শুরু করে দেয়। তারা দুজনে একটি কোম্পানিতে জিনিসপত্র প্যাকিং এর কাজ করত। তারা কাজ করতে করতে নিজেদের মধ্যে কিছু কথা বলতে থাকে। আরে কাজল, তাড়াতাড়ি আমাদেরকে কোনো একটা ভালো কাজ খুঁজতে হবে, এখানে অনেক বেশি কাজ করতে হয় আর মাইনেও অনেক কম। তুই একদম ঠিকই বলেছিস, আমি কয়েকদিন আগে রমেশকে ফোন করেছিলাম, তাকে বলেছি আমাদের জন্য কোনো ভালো কাজ খুঁজতে। সে এখনো কিছু খবর দেয়নি, সন্ধ্যাবেলায় আবার তাকে ফোন করে দেখব। হ্যাঁ তাড়াতাড়ি তাকে জিজ্ঞাসা কর, আমি এখানে কাজ করতে করতে বিরক্ত হয়ে গেছি। আমারও একই অবস্থা, আসলে সেই সময় আমার কাছে টাকা ছিল না, তাই তাড়াহুড়ো করে আমি এই কাজ জয়েন করে নিলাম। এভাবেই বেশ কিছু সময় কেটে যায়। সেদিন কাজ শেষ করার পর দুজনে অফিস থেকে বাইরে বেরিয়ে পড়ে। অফিসের বাইরে বেরিয়ে সোনালী কাজলকে বলে, আরে কাজল চল, বাড়ি যাওয়ার সময় ফুচকা খেয়ে তারপরে বাড়ি ফিরবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সামনে একটা ফুচকা দোকান আছে, তাহলে সেখানেই যাওয়া যাক। এরপর তারা দুজনে একটি ফুচকার দোকানে গিয়ে ফুচকা খেতে শুরু করে দেয়। সেই দোকানে আরো একটি ছেলে ফুচকা খাচ্ছিল এবং তাদের দিকে তাকিয়েছিল। কিছু সময় পর দুজনের ফুচকা খাওয়া হয়ে গেলে কাজল ফুচকাওয়ালাকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। তারা চলে যাচ্ছিল এমন সময় সেই ছেলেটি দেখে কাজলের ব্যাগ থেকে 500 টাকা পড়ে গেছে। আরে সেই মেয়েটার 500 টাকা পড়ে গেল, তাড়াতাড়ি তাদেরকে টাকাটা দিয়ে আসি, না হলে পরে খোঁজাখুঁজি করবে। ছেলেটি এই বলে 500 টাকা নিয়ে তাদের পেছনে যায়। আরে ম্যাডাম একটু দাঁড়ান, এই দেখুন আপনার টাকা পড়ে গেছে। হ্যাঁ কি হয়েছে বলুন। আসলে এই 500 টাকা আপনার পার্স থেকে পড়ে গিয়েছিল, এই নিন। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, পরের বার থেকে একটু লক্ষ্য রাখবেন। ছেলেটি এই বলে কাজলকে 500 টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। ছেলেটি যখন চলে যাচ্ছিল এমন সময় কাজল তার দিকে তাকিয়ে থাকে। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সোনালী বলে, আরে কাজল, ছেলেটাকে অনেক সুন্দর দেখতে তাই না? সে এইভাবে তোর হেল্প করে চলে গেল, তুই তাকে ভালোবেসে ফেলিসনি তো? আরে পাগল মেয়ে, তুই এরকম করে বলছিস কেন? তাছাড়া ছেলেটাকে দেখে মনে হচ্ছে তার গার্লফ্রেন্ডও আছে। হ্যাঁ হ্যাঁ হতেই পারে, কিন্তু নাও হতে পারে। আরে সোনালী, আমাদের কপালে এসব ভালোবাসা নেই, আমাদেরকে সারা জীবন পরিশ্রম করেই যেতে হবে। তুই এরকম করে বলিস না কাজল, আমার তো এটা মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি তোর জীবনে কোনো একটা ভালো ছেলে আসতে চলেছে আর তোর লাইফ সেট হতে চলেছে। তোর এটা মনে হয়?
আমার তো মনে হচ্ছে আমার জীবনে কেউ আসার আগে তোর জীবনে কোনো রাজকুমার চলে আসবে। দুই বান্ধবী এসব কথা বলে হাসাহাসি করতে করতে বাড়ি ফিরে যায়। আরে কাজল, ওই দেখ আমাদের রুমের পাখা খারাপ হয়ে গেছে। জানি না এসব কি হচ্ছে, আমাদের সবকিছু খারাপ হয়ে যাচ্ছে। আমিও কিছু বুঝতে পারছি না সোনালি, জানি না কবে এসব কিছু ঠিক হবে। কাজল, আমি তোকে একটা কথাই বলবো, তুই নিজের ধনী বাড়িতে ফিরে যা, তোকে এভাবে কষ্ট করে থাকতে হবে না। না সোনালি, আমি সেই বাড়িতে ফিরে যেতে পারবো না। কিন্তু তুই অনেক ধনী বাড়ির মেয়ে, তারা ঠিক তোর সাহায্য করবে। আমি জানি তারা আমার সাহায্য করবে, কিন্তু তুই তো ভালো করেই জানিস আমি কেন বাড়ি ছেড়ে এসেছিলাম। হ্যাঁ আমি জানি, কিন্তু তারপরেও বলছি তুই আরো একবার খুব ভালো করে চিন্তা করে নে। তোকে এই অবস্থায় দেখতে আমার একদম ভালো লাগে না। তুই এখানে কষ্ট করে আছিস আর তোর পরিবারের লোকেরা কত সুখে দিন কাটাচ্ছে। সে যাই হোক, আমি ভালো করেই জানি আমার পরিবার কিভাবে টাকাগুলো অর্জন করেছে। ওই টাকা নিয়ে আমি সুখে থাকতে পারবো না। তারা দুজনে রুমে বসে গল্প করতে করতে কিছু সময় পর ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে দুজনে ঘুম থেকে উঠে আবার অফিসে চলে যায়। সেদিন সন্ধ্যাবেলায় যখন তাদের অফিস ছুটি হয়, এমন সময় এক মহিলা অফিসের বাইরে কাজলের অপেক্ষা করতে থাকে। সোনালি, তুই এখানে অপেক্ষা কর, আমি একটু পরে আসছি। আচ্ছা ঠিক আছে, যা, আমি এখানে তোর অপেক্ষা করছি। তুই ফিরলে একসঙ্গে বাড়ি ফিরবো। কাজল এই বলে সেই মহিলাটির সঙ্গে দেখা করতে চলে যায়। কাজল সেই মহিলাটির কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে মহিলাটি তাকে জড়িয়ে ধরে এবং তার চোখে জল চলে আসে। এভাবে জেদ করা ভালো নয় কাজল, এবারে বাড়ি ফিরে চল, তোকে ছাড়া আমার একদম ভালো লাগছে না। না মা, আমি সেই বাড়িতে ফিরে যাব না। এমনিতেই বাবা এটাই চাই যে আমি যেন ওই বাড়ি থেকে অনেক দূরে থাকি। তোর বাবা যা ভাবছে ভাবুক, তোকে ওসব নিয়ে চিন্তা করতে হবে না। তুই বাড়ি ফিরে চল কাজল, তুই কেন এভাবে আমাকে কষ্ট দিচ্ছিস? নিজের মায়ের জন্য বাড়ি ফিরে চল। না মা, এবার অনেক দেরি হয়ে গেছে, আমি আর কোনোদিনও সেই বাড়িতে ফিরবো না। এভাবে বলিস না, তারা যেমনই হোক না কেন তারা তো নিজেদের পরিবার। মা, তুমি কি ভুলে গেলে সেদিন বাবা কিভাবে আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছিল? তুমি সেটা ভুলে যেতে পারো, কিন্তু আমি কোনোদিনও ভুলবো না। সেদিন তুইও তো অনেক জেদ করছিলি কাজল। সেটা জেদ ছিল না মা, আমি যেটা বলেছিলাম সেটাই সত্যি কথা ছিল। আর এটা তো তুমি জানোই যে সত্যি কথা সবসময় মানুষের খারাপই লাগে। আমি তোমার কাছে একটাই রিকোয়েস্ট করব, তুমি সবকিছু জানার পরেও আমাকে এভাবে বাড়ি যাওয়ার জন্য জোর করো না। কাজল, যা হয়েছে সেগুলো ভুলে যা, পুরানো কথা মনে রেখে কোনো লাভ নেই। তুই বাড়ি ফিরে চল, আমি এটাই চাই। মা, তুমি জানো না বাবা যাদের খারাপ করেছে তাদের আত্মা কত কষ্ট পাচ্ছে। তাছাড়া আমি সেই বাড়িতে ফিরলে তারা খুশিও হবে না। আমি তোকে কতবার বলেছি তারা যা করছে করুক, তোকে তাদের ব্যাপারে ভাবতে হবে না। তুই শুধু নিজের মায়ের কথা চিন্তা কর। তুই এটা দেখতে পাচ্ছিস না আমি তোর জন্য কত কষ্ট পাচ্ছি? আমি সবই জানি মা, তাছাড়া আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার কিছু করার নেই। পরিস্থিতি এমন হয়ে গেছে যে আমি তোমার সঙ্গে যেতে পারবো না। ঠিক আছে, আমার এবারে দেরি হয়ে যাচ্ছে, তুমি নিজের খেয়াল রেখো। কাজল নিজের মাকে এই বলে সেখান থেকে চলে যায়। কাজলের কথায় তার মা কোনো উত্তর দেয় না এবং চুপ করে সেখানে দাঁড়িয়ে থাকে। কিছু সময় পর কাজলের মা আরতি বাড়ি ফিরে যায়। আরতি একটি বড় বাড়িতে থাকতো। আরতি বাড়ি ফিরলে তার ছোট মেয়ে পিঙ্কি বলে, মা তুমি কোথায় ছিলে? আমি কখন থেকে তোমাকে খোঁজাখুঁজি করছিলাম। এই তো এবার আমি চলে এসেছি, বল কিছু বলবি? মা, আমি মোবাইলে কয়েকটা জুতো সিলেক্ট করে রেখেছি, তুমি এখান থেকে দেখে বলো কোন জুতোটা বেশি ভালো লাগছে। কিন্তু পিঙ্কি, এইগুলো তো অনেক দাম, তুই এত দামি জুতো দেখাচ্ছিস কেন? আরে মা, তুমি দাম দেখছো কেন? তুমি শুধু এটা বলো এগুলোর মধ্যে কোনটা বেশি ভালো। পিঙ্কি, আমি তোকে কতবার বলেছি এভাবে টাকা নষ্ট করিস না। তাছাড়া কয়েকদিন আগেই তুই অনেকগুলো জুতো নিয়েছিস, আবার জুতো দেখছিস কেন? মা, তুমি জানো না ধনী লোকেরা এরকমটাই করে। আমরা অনেক ধনী, তাই যে কোনো জিনিস 1 থেকে 2 বার ইউজ করে ফেলে দেওয়া দরকার। একই জিনিস বারবার পড়লে গরিব মনে হয়। এভাবে অযথা টাকা নষ্ট করা ঠিক নয়। আরে মা, তোমার এইসব কথার জন্যই আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছেই করে না। তুমি সব সময় জ্ঞান দেওয়ার চেষ্টা করতে থাকো। তোমার এরকম জ্ঞান দেওয়া আমার একদম পছন্দ হয় না। পিঙ্কি, তুই নিজের দিদি কাজলকে দেখে কিছু শেখার চেষ্টা কর। সে দিনরাত কত পরিশ্রম করে সামান্য টাকা উপার্জন করছে,
আজ আমি তার সঙ্গে দেখা করে এসেছি। আমি দেখলাম তার কাছে মাত্র এক জোড়া জুতো রয়েছে। সে প্রত্যেকদিন সেই জুতোই পরে কাজে যায়, আর তার সেই একটা জুতো অনেক পুরানো হয়ে গেছে। দিদির জুতো দেখে যখন তোমার এতই কষ্ট হচ্ছিল, তাহলে তুমি তাকে নতুন জুতো কিনে দাওনি কেন? তুই তো ভালো করেই জানিস তোর দিদি কেমন মেয়ে। সে কোনোদিনও আমার থেকে টাকা নেয় না। থাক, দিদির আর নাম করতে হবে না। আমি ভালো করেই জানি তুমি শুধু দিদিকেই ভালোবাসো। তোমাকে ছাড় দিয়ে দিলে তুমি সব সম্পত্তি দিদির নামে করে দেবে। তুই এরকম করে বলছিস কেন পিঙ্কি? আমি যা বলছি একদম ঠিকই বলছি। তুমি সবসময় দিদির নাম করতে থাকো, তুমি কোনোদিনও আমাদের কথা চিন্তাই করো না। পিঙ্কি যখন তার মাকে এসব কথা বলছিল, এমন সময় আরতির ছেলে রাজুর রুম থেকে কিছু শব্দ শোনা যায়। আরে পিঙ্কি, রাজুর রুম থেকে এরকম শব্দ আসছে কেন? মনে হচ্ছে দাদা আবার মারপিট করছে। পিঙ্কি তার মাকে এসব কথা বলছিল, এমন সময় রাজু একটি ছেলের সঙ্গে নিজের রুম থেকে বেরিয়ে আসে এবং হল রুমে গিয়ে সে তাকে খুব মারধর করতে থাকে। আরে রাজু, এসব তুই কি করছিস? ছেলেটাকে ছেড়ে দে, শুধু শুধু তাকে মারধর করছিস কেন? আরে হ্যাঁ দাদা, মা একদম ঠিকই বলছে, ছেলেটাকে যেতে দাও। আরে মা, আমি লোকটাকে কেন মারছি তুমি জানো না? এই লোকটাকে আমি অনেকক্ষণ থেকে একটা কথা বোঝানোর চেষ্টা করছি, কিন্তু সে কিছুতেই বুঝতে চাইছে না। তুমি আমাকে যত মারবে মারো, কিন্তু তুমি যেটা চাইছো আমি কোনোদিন সেটা হতে দেব না। এমনকি মেরে মেরে আমাকে শেষ করে ফেললেও আমি তোমার ইচ্ছা পূরণ হতে দেব না। আরে হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি তোমাকে মেরে মেরে শেষ করেই ফেলবো। রাজু এই বলে সেই ছেলেটিকে আরো মারধর করতে থাকে। আরে দাদা, তুমি ছেলেটাকে অনেক মারধর করে নিয়েছো, এবার অন্তত তাকে যেতে দাও। এই ছেলেটা আমার সামনে নাটক করছে, তাই একে মারছি। তুই আমার উপর এত অত্যাচার করছিস, দেখিস একদিন তুই নিশ্চয়ই নিজের ভুলের শাস্তি পাবি। মনে হচ্ছে ভালো করে তোকে শিক্ষা দেওয়া হয়নি। আমার কথা ভালো করে শুনে রাখ, 15 দিনের মধ্যে সেই ঘর খালি না করলে পরের বার তোকে প্রাণে মেরে ফেলবো। রাজুর কথা শুনে সেই ছেলেটি কোনো উত্তর দেয় না এবং সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর সকলে হলরুমে গিয়ে বসে পড়ে। এরপর আরতি বলে, রাজু, আমি কোনোদিনও ভাবিনি তুই বড় হয়ে এরকম একটা গুন্ডা তৈরি হবি। তুই কেন এসব কাজ করছিস বাবা? আরে মা, তুমি এত চিন্তা করছো কেন? আমি কোনো গুন্ডাগিরি করছি না। তাহলে এসব তুই কি করছিস? এগুলো কি ভালো কাজ? মা, আমি শুধু নিজের মালিকের কথা মতো কাজ করছি। আসলে আমাদের মালিক এই ছেলেটার জমিতে শপিং মল করতে চাইছে, কিন্তু এই ছেলেটা কোনো মতেই নিজের জমি দিতে চাইছে না। মালিক এই ছেলেটাকে টাকা দিচ্ছে, তাতেও ছেলেটা জমি বিক্রি করতে চাইছে না। সে ঠিক আছে, কিন্তু তুই এসবের মাঝে নিজেকে জড়িয়ে ফেলেছিস কেন? যা করার তোর মালিককে করতে দে। আরে মা, আমাকে তো এসব করতেই হবে। তাছাড়া লোকটা এত বাজে লোক যে কোনো মতেই রাজি হতে চাইছে না, বলছে জমি ছাড়বে না। বাবা রাজু, এটাও হতে পারে সেই বাড়ির সঙ্গে সেই ছেলেটির অনেক স্মৃতি জড়ানো রয়েছে, তাই সে ওই বাড়ি বিক্রি করতে চাইছে না। তাছাড়া আরো অন্য কারণও থাকতে পারে। মা, তুমি ওসব কথা নিয়ে বেশি ভেবো না। চলো, আমাদের খাওয়া দাওয়া করার সময় হয়ে গেছে, এবার খেতে দাও। আরতির ছেলে রাজু গুন্ডাগিরি করে অনেক টাকা উপার্জন করত। ছেলের এভাবে খারাপ হয়ে যাওয়ায় আরতি অনেক দুঃখী হয়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। এরকমই একদিন কাজলের ভাড়া বাড়িতে কাজল যখন নিজের রুমে বসেছিল, এমন সময় তার বান্ধবী সোনালি তার কাছে আসে। আরে কাজল, তুই 2 দিন আগেই আমাকে বলছিলিস যে সেই দামি রেস্টুরেন্টে গিয়ে তোর পিৎজা আর কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে করছে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু তুই এখন এসব কথা বলছিস কেন? আমি তোকে এসব কথা এই কারণে বলছি যে আজ আমি তোকে সেই রেস্টুরেন্টে নিয়ে যাব আর তোর পছন্দের খাবার খাওয়াবো। তুই শুধু শুধু আমার সঙ্গে মজা করছিস কেন? আমি তোর সঙ্গে কোনো রকম মজা করছি না কাজল। চল, আজ তোকে সেই রেস্টুরেন্টে পার্টি দেব। আচ্ছা সোনালি, আমাকে পার্টি দেওয়ার জন্য তুই নিজের সব টাকা খরচ করে ফেলিস না যেন। আমাকে সেই রেস্টুরেন্টে খাওয়াতে গিয়ে তোর সব টাকা শেষ হয়ে গেলে তোর সারা মাস কিভাবে চলবে? আরে তোকে এত কিছু ভাবতে হবে না, আসলে কয়েক মাস থেকে আমি কিছু টাকা জমিয়েছি। চল, সেই টাকা থেকেই আমরা সেখানে গিয়ে এনজয় করে আসি। তাছাড়া জীবন তো একটাই, একটু আনন্দ করে কাটানো দরকার। কিন্তু সোনালি। আরে কাজল, এবার কিন্তু কিন্তু করা বন্ধ কর। তুই অনেক বেশি প্রশ্ন করিস। এবারে যা, চুপচাপ তৈরি হয়ে চলে আয়। এরপর কাজল তৈরি হয়ে নেয় এবং দুজনে একসঙ্গে সেই রেস্টুরেন্টে গিয়ে বসে পড়ে। আরে বাহ, এটা তো অনেক সুন্দর রেস্টুরেন্ট। তুই একদম ঠিকই বলেছিস কাজল।
আচ্ছা ঠিক আছে, এবার তাড়াতাড়ি খাবার অর্ডার করে ফেলি। সোনালি খাবার অর্ডার করার জন্য ওয়েটারকে ডাকতে যাবে, এমন সময় তার ফোন আসে। হ্যালো, কি কি বললে? সোনালি ফোনে কথা বলার পর অনেক চিন্তিত হয়ে যায়। তাকে এভাবে চিন্তিত অবস্থায় দেখে কাজল বলে, আরে কি হয়েছে সোনালি, তুই এভাবে চিন্তিত হয়ে পড়েছিস কেন? কে ফোন করেছিল? মা ফোন করেছিল, বলছে আমার ছোট ভাই সিঁড়ি থেকে পড়ে গেছে, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, তার জন্য 5,000 টাকা লাগবে। তুই চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে, তুই তাড়াতাড়ি তোর মাকে টাকা পাঠিয়ে দে। কিন্তু কাজল, সেই টাকাটা আমি আমাদের জন্য বাঁচিয়ে রেখেছিলাম, আমার অনেক দিনের শখ ছিল তোকে এই রেস্টুরেন্টে পার্টি দেব। আরে সোনালি, তুই দুঃখ পাস না, আমরা পরে কোনো একদিন এখানে এসে খাওয়া দাওয়া করব। এখন তোর ভাইয়ের চিকিৎসা করানোটা বেশি প্রয়োজন, তুই তাড়াতাড়ি তোর মাকে টাকাটা পাঠিয়ে দে। কাজল, এই কথা ভেবে আমার দুঃখ হচ্ছে না যে রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া না করে আমরা চলে যাচ্ছি। আমার দুঃখ এটাই যে জানি না আর কতদিন আমাদেরকে এরকম ভাবে জীবন কাটাতে হবে। আমাদের কি ভাগ্য পরিবর্তন হবে না? তুই এত বেশি চিন্তা করিস না সোনালি, খুব তাড়াতাড়ি আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এবারে চল আমরা রেস্টুরেন্টের বাইরে যাই, বাইরের কোনো স্টল থেকে কিছু খেয়ে নেব। তাছাড়া সত্যি কথা বলতে বাইরে যেসব খাবার পাওয়া যায় সেগুলো রেস্টুরেন্টের খাবারের থেকে অনেক বেশি টেস্টি হয়। তোর এই কথাটা কিন্তু ঠিক। আচ্ছা চল আমরা বাইরে গিয়ে চাউমিন খেয়ে নিই। কাজল এবং সোনালি রেস্টুরেন্টে বসে গল্প করছিল, এমন সময় কাজলের পরিবারের সকলে সেখানে চলে আসে। কাজলের পরিবারের লোকেরা প্রতি সপ্তাহে সেই রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করত। আরে কাজল, ওই দেখ তোর পরিবারের সকলে এখানে এসেছে। হ্যাঁ আমি দেখেছি, তারা সবসময় এই রেস্টুরেন্টে আসতেই থাকে। তুইও তাদের সঙ্গে থাকলে কত ভালো হতো। যতদিন পর্যন্ত আমার বাবা আর ভাই বোন ঠিক হবে না ততদিন পর্যন্ত আমি ওই বাড়িতে ফিরবো না। এরপর কাজল এবং সোনালি রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে পড়ে এবং একটি ঠেলা গাড়িতে গিয়ে চাউমিন খেতে শুরু করে। এটা কিন্তু একদম সত্যি কথা, যেসব দোকানের জিনিসগুলো অনেক বেশি টেস্টি হয়, এই চাউমিনের সামনে রেস্টুরেন্টের খাবার ফেল হয়ে যাবে। ঠিকই বলেছিস। একদিকে কাজলের পরিবারের সকলে রেস্টুরেন্টে বসে দামি দামি খাবার খাচ্ছিল, অপরদিকে কাজল রেস্টুরেন্টের বাইরের এক ছোট দোকান থেকে চাউমিন খেতে থাকে। খাওয়া দাওয়া হয়ে গেলে কাজল এবং সোনালি রুমে ফিরে যায়। রাতে দুজনে যখন বসেছিল এমন সময় হঠাৎ জোরে বৃষ্টি শুরু হয়ে যায় এবং তাদের বাড়ির ছাদ থেকে রুমের ভেতরে জল পড়তে থাকে। এই দেখ সোনালি, বাড়ির ছাদ থেকে জল পড়ছে। বাড়ির মালিককে কতবার বললাম এই ছাদ ঠিক করে দেওয়ার জন্য, কিন্তু সে এখনো কিছু করলো না। এবার ঘুমাবো কিভাবে? তুই একদম ঠিকই বলেছিস কাজল, বাড়ির মালিককে কোনো কিছু ঠিক করতে বলতে গেলে আমাদেরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, তাকে কোনো কিছু বলতেও ভয় করে। এখন যা অবস্থা, এই সময় হঠাৎ করে নতুন কোনো ঘর পাওয়া যাবে না। তাছাড়া এই বাড়ির ভাড়াটাও অনেক কম, তাই তো আমাদেরকে এত কিছু সহ্য করেও থাকতে হচ্ছে। আমরা অনেক অসহায়। হ্যাঁ রে কাজল, গরিব মানুষেরা অনেক অসহায় হয়ে যায়। ঠিক আছে চল আমরা মেঝেতেই ঘুমিয়ে পড়ি। ছাদ থেকে বিছানায় জল পড়ায় কাজল এবং সোনালি মেঝেতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে দুজনে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং তৈরি হয়ে অফিস যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আজ তারা ঠিক সময়ে অফিসে পৌঁছে যায়। আজ টাইমে অফিসে এসে তো গেলাম, কিন্তু আমার শরীরটা একদম ভালো লাগছে না, খুব মাথা যন্ত্রণা করছে। আরে কাজল, আমারও শরীরটা ভালো লাগছে না, কাল রাতে ঘুমাতে অনেক দেরি হয়ে গিয়েছিল, হয়তো ভালো করে ঘুম না হওয়ার জন্যই শরীরটা খারাপ লাগছে। কি আর করা যাবে, কাজ তো করতেই হবে, না হলে বস আমাদেরকে কাজ থেকে বার করে দেবে। আরে আরে ওই দেখ বস আসছে, চল তাড়াতাড়ি কাজ করতে শুরু করে ফেলি, না হলে আবার কিছু একটা বলবে। কাজল এবং সোনালি বসকে দেখে খুব ভয় পেয়ে যায় এবং তাদের প্যাকিং এর কাজ করতে শুরু করে দেয়। এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায়। একদিন দুজনে আবার ফুচকা খাওয়ার জন্য দোকানে যায়। তারা দুজনে ফুচকার দোকানে গিয়ে সেই ছেলেকে দেখতে পায় যে তাদের টাকা ফিরিয়ে দিয়েছিল। আরে কাজল, এটা তো সেই ছেলে যে আগের বার তোর টাকা দিতে এসেছিল। হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস। আচ্ছা কাজল, আগের বার যখন আমরা ফুচকা খেতে এসেছিলাম তখন এই ছেলেটা দোকানে ছিল, আজ এতদিন পর এসেছি এখনো ছেলেটা এখানেই আছে। আমার তো কোনো রকম গন্ডগোল মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে, এই ছেলেটা আমাদেরকে ফলো করছে না তো? সত্যি সত্যি যদি ফলো করে তাহলে তো খুব ভালোই হবে।
এই ছেলের সঙ্গে তোর প্রেম পর্ব শুরু হতে পারে। আরে না সোনালি, এটা ঠিক কথা যে ছেলেটাকে দেখে খুব ভালো মনে হচ্ছে, কিন্তু তার মনের ভেতর কি চলছে এটা কেউ জানে না, সে ভালো নাও হতে পারে। আচ্ছা ঠিক আছে, চল এবার খাওয়া দাওয়া শুরু করি, ফুচকা খাওয়ার জন্য আমার জিভে জল চলে এসেছে। এরপর দুজনে ফুচকা খেতে শুরু করে দেয়। কিছু সময় পর ফুচকা খাওয়া শেষ হলে তারা আবার বাড়ির দিকে রওনা হয়ে যায়। তারা যখন চলে যাচ্ছিল এমন সময় ছেলেটি আবার তাদের পেছনে যায়। আরে ম্যাডাম, একটু দাঁড়ান। কি হয়েছে মিস্টার, তুমি এভাবে আমাদেরকে ফলো করছো কেন? আরে না না, আমি আপনাদেরকে ফলো করছি না, আপনাদের কোনো ভুল হচ্ছে। তাহলে কি ঠিক সেটা তুমি নিজেই আমাদেরকে বুঝিয়ে দাও। আরে হ্যাঁ ম্যাডাম, বলছি। আসলে আমার নাম বিক্রম। আমি শুধু এটা বলার জন্য এলাম যে আপনারা যে দোকানে ফুচকা খেয়েছেন সেই দোকানের উল্টো দিকে আমার একটা ছোট রেস্টুরেন্ট চালু হবে। 3 দিন পরে রেস্টুরেন্টের উদ্বোধন হবে, তাই আমি চাই আপনারাও সেখানে আসুন এবং আমার রেস্টুরেন্টের ডিশগুলো টেস্ট করে দেখুন। ছেলেটির কথা শুনে কাজল এবং সোনালি একে অপরের দিকে তাকাতে থাকে। এরপর সোনালি কাজলের কানে কানে বলে, আরে কাজল, আমরা ছেলেটার ব্যাপারে যেটা ভাবছিলাম সেরকম কিছুই নয়, ছেলেটা সত্যিই অনেক ভালো। হ্যাঁ রে সোনালি, তাছাড়া এত আশা করে আমাদেরকে ইনভাইট করছে, তাই আমাদেরকে সেখানে যাওয়া দরকার। কি হলো ম্যাডাম, আপনারা কোনো চিন্তায় পড়ে গেলেন মনে হচ্ছে। আমার রেস্টুরেন্টের উদ্বোধনে আসবেন তো? বন্ধুরা, আজকের জন্য এতটাই। গল্পের পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।